1871 সালে 8 বছর বয়সে নরেন্দ্রনাথকে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের তখনকার 9th ক্লাসে ভর্তি করানো হলো। এই প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ দত্ত জানিয়েছিলেন, বেতনের একখানি রসিদ হইতে জানা যায় 1871 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ক্লাস 9-এর দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিভাগে ভর্তি হন। তখন প্রধান শিক্ষক ছিলেন প্রসন্নচন্দ্র রায়। কলকাতার সুকিয়া স্ট্রিটে, এখন যেখানে লাহাদের বাড়ি, স্কুলটি তখন সেখানে ছিল। নরেন্দ্রনাথ প্রথমে ইংরেজি ভাষা শিখতে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন, ও বিদেশি ভাষা, ও শিখব কেন? তার চেয়ে আগে নিজের ভাষা তো শিখলে ভালো হয়। সবাই তাকে বোঝালেন, আজকাল ইংরেজি ভাষা শিক্ষা করা দরকার, না শিখলে চলে না। কিন্তু তাকে বোঝায় কার সাধ্যি? কিছুতেই তিনি ইংরেজি শিখতে রাজি নন। বৃদ্ধ নৃসিংহ দত্ত মহাশয়ও তাকে বুঝিয়ে কিছুতেই মত পরিবর্তন করতে পারলেন না। এইভাবেই কিছুদিন গেল। হঠাৎই কি মনে হলো, বৃদ্ধ নৃসিংহ দত্ত মহাশয়ের কথা অনুসারে নরেন্দ্রনাথ ইংরেজি শিখতে রাজি হলেন। কি আশ্চর্য! যিনি প্রথমে ইংরেজি শিখতেই চাইছিলেন না, তিনি এমন পড়াশোনা শুরু করলেন যে সবাই দেখে অবাক হয়ে গেলেন। এই প্রসঙ্গে প্রমথনাথ বসু মহাশয়ের বক্তব্যটি একটু উল্লেখযোগ্য করা দরকার। শোনাচ্ছি আপনাদের। বিধাতার কি অদ্ভুত চক্র! যে ভাষায় উত্তরকালে তিনি সমগ্র জগৎকে শিক্ষা দিয়া গিয়েছেন, যাহা না হইলে প্রাচ্য জগতে হিন্দু ধর্ম এত শীঘ্র ও সহজে বিস্তার লাভ করিতে পারিত না। এক কথায়, যে ভাষার সাহায্যে তিনি জগতে আপনার আগমনোদ্দেশ্যে সম্পূর্ণরূপে প্রসিদ্ধ করিয়া গিয়াছেন, শিক্ষার প্রথম সোপানই বিজাতীয় ভাষা বলিয়া তাহার উপর বিরাগ। ইংরাজি বর্ণমালা ও অনেক ইংরেজি শব্দ তিনি মায়ের কোলে বসেই শিখেছিলেন। মায়ের মুখে রামায়ণ মহাভারতের গল্প শুনে শুনে শিখেছিলেন। গল্প শোনার এই অভ্যাসের ফলেই বোধহয় তিনি পরবর্তীকালে উত্তম গল্পকথক হতে পেরেছিলেন। প্রথম নরেন্দ্রনাথ ইজের পরে স্কুলে যেতেন এবং প্রায় দিনই স্কুলের শেষে ইজের কিছু অংশ ছেঁড়া অবস্থায় পাওয়া যেত। ছোটোবেলায় এত অস্থির ছিলেন যে স্কুলে বেঞ্চে কখনো একভাবে স্থির হয়ে বসতে পারতেন না। শিক্ষকদের মতে তিনি পড়বার সময় বেঞ্চে বসতেন না বলেই চলে। বসা ও দাঁড়ানোর মাঝখানে যত রকম ভঙ্গি কল্পনা করা যায়, তাকে সবসময় তারই কোনো না কোনো একটা ভঙ্গিতে পাওয়া যেত। খেলাধুলোয় তার কাছে অত্যন্ত প্রিয় বিষয় ছিল। নিত্য নতুন খেলা আবিষ্কার করতে ব্যস্ত থাকতেন। খেলার সাথী পেলে আর সব ভুলে যেতেন। স্কুলে জলখাবারের পয়সা বাঁচিয়ে লজেন্স, মার্বেল কিংবা নতুন ব্যাট বা বল কিনতেন। ক্রিকেট খেলায় তার বেশ দক্ষতার কথা জানা যায়। খেলার সময় তার আর অন্য কোনো দিকে হুঁশ থাকতো না। মার্বেল মানে গুলি, ছুটোছুটি, লাফানো, ঘুষাঘুষি, ক্রিকেট, এইসব তার প্রিয় খেলা ছিল। কোনো খেলাতেই তাকে হারানো সহজ ছিল না। একদিন খেলা শেষ হলে পরদিন কি খেলা হবে তার প্রোগ্রাম করে রাখতেন। বন্ধুদের মধ্যে লড়াই ঝগড়া বাঁধলে নরেন্দ্রনাথকেই তার মধ্যস্থ করা হতো। তিনি ঝগড়াঝাটি একেবারে পছন্দ করতেন না। বিশেষত যারা তার নিত্য খেলার সাথী, তাদের মধ্যে ঝগড়া দেখলে খুব বিরক্ত হতেন। মাঝে মাঝে লড়াই থামাতে গিয়ে নিজের গায়েও দু এক ঘা খেতে হতো। ছোট থেকেই মুষ্টিযুদ্ধে দক্ষ ছিলেন, তাই সহজেই সবাইকে নিজের মতো আনতে পারতেন। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলতেন, ছেলেবেলায় আমি খুব ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। ডানপিটে ছেলে নরেন্দ্রনাথের দুঃসাহসিকতার একটি ছোট্ট ঘটনা বলি আপনাদের। ঝড় উঠেছে কালবৈশাখীর, কালো আকাশ ছিঁড়ে বজ্র বিদ্যুতে মাতামাতি, পাক খাওয়া পাগল জলের সঙ্গে হালের দাঁড়ের লড়াই। ছেলেটা হা হা করে হাসছে, দাঁড় ধরা হাতের পেশি ফুলে উঠেছে আবেগে, ঘন চুলের রাশি এলোমেলো হয়ে উঠছে বাতাসে, আকাশের বিদ্যুৎ নেমে জ্বলছে বিশাল চোখে। অন্য সকলে ভয়ে জড়সড়, শুধু সেই ছেলেটার গলায় ঝড়ের গান। বিশ্বনাথ দত্ত গম্ভীর হয়ে পুত্রকে বললেন, দক্ষিণেশ্বরে যাবার জন্য অন্য রাস্তা আছে, ঝড়ের সময় নৌকায় না গেলেও চলে, রাম তো গাড়ি ভাড়া করেই যায়। পুত্র নরেন্দ্রনাথ চুপ করে শুনে চলে গেলেন। রামদত্ত গাড়ি করে দক্ষিণেশ্বর পরমহংস মহাশয়ের কাছে যায় ঠিকই, সেটাই রামদত্তের পথ, কিন্তু
আহিটোলার ঘাটের আবার ঝোড়ো সন্ধ্যার মুখে নরেন্দ্রনাথ দত্ত উঠে পড়লেন নৌকায়। পরমহংসের কাছে যাবেন, এমনই বহু ঝঞ্ঝা এড়িয়ে পরমহংসকে অধিকার করতে হবে তাকে। তাছাড়া ওই অ্যাডভেঞ্চার। সিমলার ডানপিটে ছেলে নরেন্দ্রনাথ দত্ত যে গান রচিত হয়নি তখনও, সে গান হয়তো গাইলেন অন্য ভাষায়, আজি ঝড়ের রাতে আমার অভিসার। ছোটবেলায় নরেন্দ্রনাথ যতই ডানপিটে বা দুরন্ত থাকুন না কেন, লেখাপড়ায় তাকে খুব বেশি সময় দিতে হতো না। প্রতিভার গুণে তিনি দিনে দিনে 2-1 ঘন্টার পরই তার কাছে যথেষ্ট ছিল। ফলে পড়াশোনার দিক থেকে তার সামান্যই ঝোঁক ছিল। বেশিরভাগ সময় খেলায় মেতে থাকতেন। পরীক্ষার 2-3 মাস আগে থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করতেন। ইতিহাস, সংস্কৃত ও ইংরেজি ভাষায় তার দক্ষতা থাকলেও অঙ্কের বিষয়ে তিনি পিতারই অনুরূপ ছিলেন। অঙ্ক প্রসঙ্গে তার পিতা বলতেন, ও তো মুদির দোকানের বিদ্যা। মেট্রোপলিটন স্কুলে পড়ার সময় প্রথম দিকে কয়েক বছর অজীর্ণ রোগে ভুগে নরেন্দ্রনাথ বেশ রোগা হয়ে গিয়েছিলেন, যা খেলে ক্ষতি করবে সুযোগ পেলে তাই খেতেন। বুদ্ধির জোর থাকায় পড়াশোনায় খুব বেশি মন না দিলেও চলত। তাই সুযোগ পেলেই অনেক সময় ক্লাসের মধ্যে অন্য ছেলেদের সঙ্গে গল্প জুড়ে দিতেন। এর ফলে অনেক সময় নানান সমস্যা দেখা দিত। হয়তো মাস্টারমশাই ক্লাসে এসে পড়ানো শুরু করেছেন, কিন্তু নরেন্দ্রনাথ গল্পে তখনও একইভাবে চলছে। কিন্তু নরেন্দ্রের গল্প তখনও একইভাবে চলছে। কখনো নিজের দুষ্টুমির কথা, কখনো রামায়ণ মহাভারতের কোন বিশেষ ঘটনা নিয়ে গল্প চলছে। এমন সময় ফিসফিস শব্দে বিরক্ত হয়ে শিক্ষক হঠাৎ করে ছেলেদের পড়ার বিষয় নিয়ে প্রশ্ন করতে লাগলেন। উত্তর দিতে না পেরে সবাই চুপ করে রইল। নরেন্দ্রের মন ছিল দুমুখো। তিনি গল্পে মেতে থাকলেও ফাঁকে ফাঁকে শিক্ষকের 2-4টে কথা শুনেই বিষয়টা ঠিক বুঝে নিতেন। যখন নরেন্দ্রের পালা এলো, তখন শিক্ষক প্রশ্ন করতেই তিনি অত্যন্ত সহজেই সঠিক উত্তর দিয়ে দিলেন। এরপর শিক্ষক জানতে চাইলেন যে পড়ানোর সময় কে কথা বলছিল। সবাই নরেনের দিকেই আঙুল দেখালো। তখন তিনি বিশ্বাসই করতে পারলেন না। অতএব নরেন্দ্র ছাড়া তিনি সবাইকেই শাস্তিস্বরূপ দাঁড়িয়ে থাকতে বললেন। সঙ্গে সঙ্গে নরেনও দাঁড়িয়ে পড়লেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমিই তো কথা বলছিলাম। তিনি দাঁড়িয়ে রইলেন। স্কুলের শিক্ষক ও নরেন্দ্রনাথ সম্পর্কে আরও একটি ঘটনার কথা জানা যায়। এখানেও দেখা যায় নির্ভীক নরেন্দ্রনাথ কাউকে অন্যায় করতে দেখলে প্রতিবাদ না করে থাকতে পারতেন না। কখনো অন্যায়ের সামনে মাথা নিচু করতেন না। স্কুলে একজন বদরাগী শিক্ষক ছিল। তিনি প্রায়ই ছাত্রদেরকে নানান রকম দৈহিক শাস্তি দিতেন। একদিন তিনি এক ছাত্রকে খুব মারধর করেছিলেন। শিক্ষকের এই অকারণ উন্মত্ততা ও বিকট মুখভঙ্গি দেখে নরেন্দ্রনাথ তার হাসি চেপে রাখতে পারলেন না। ব্যাস আর কি। নরেন্দ্রের হাসি দেখে শিক্ষক মহাশয় রেগে আগুন। যে ছেলেটিকে মারছিলেন সেই রাগও গিয়ে পড়ল নরেন্দ্রের উপর। তিনি মনের স্বাদ মিটিয়ে নরেন্দ্রনাথকে খুব মারলেন ও বলতে লাগলেন, বল, আর কখনো আমার দিকে তাকিয়ে হাসবি না। নরেন্দ্র ওই রকম প্রতিজ্ঞা করতে রাজি ছিল না। রাজি না হওয়ায় তিনি প্রহারের মাত্রা বাড়িয়ে দিলেন ও 2 হাতে তার কান মুলতে লাগলেন এবং শেষে তার কান ধরে টেনে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিলেন। নরেন্দ্রনাথ কানের চামড়া কিছুটা ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। রেগে গিয়ে তিনি বললেন, আমার কান মলবেন না? আমাকে মারবেন আপনি? আমাকে মারবার আপনি কে? আমার গায়ে হাত দেবেন না। এমন সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সেখানে এসে পড়লেন। নরেন্দ্র কাঁদতে কাঁদতে সব ঘটনা তাকে বললেন এবং বইগুলো তার হাতে তুলে দিয়ে বললেন তিনি চিরদিনের মতো সেই স্কুল ছেড়ে যাচ্ছেন। বিদ্যাসাগর মহাশয় তাকে নিজের ঘরে নিয়ে গেলেন ও ওনাকে অনেক সান্ত্বনা দিলেন। ছাত্রদের অযথা শাস্তি দেওয়া তিনি অনুসন্ধান চলল এবং আদেশ দেওয়া হলো স্কুলে কাউকে আর ওই রকম শাস্তি দেওয়া চলবে না। বাড়িতে ভুবনেশ্বরী দেবী ওই ঘটনার সব বিবরণ শুনে দুঃখ প্রকাশ করলেন ও ক্ষোভে বললেন ছেলেকে আর তিনি ওই স্কুলে যেতে দেবেন না। ততদিনে নরেন্দ্রের মন শান্ত হয়ে গেছে। তিনি আবার আগের মতোই ওই স্কুলে যেতে লাগলেন। তার কানের ওই ব্যথা সারতে অনেকদিন সময় লাগছিল। ক্লাসে কোনো নতুন ছাত্র ভর্তি হলেই নরেন্দ্রের প্রথম প্রশ্ন তার কোনো পূর্বপুরুষ যেমন ঠাকুরদাদা ইত্যাদিরা কেউ সন্ন্যাসী ছিলেন কিনা। সন্ন্যাসী জীবনের প্রতি আকর্ষণ তার ছোটবেলা থেকেই লক্ষ্য করা যায়। সুযোগ পেলেই সন্ন্যাসী হতে হবে। বরাবর
এই ছিল তার মনে। ছেলেবেলায় সন্ন্যাসীদের প্রায় বলতেন যে তিনি বড় হয়ে সন্ন্যাসী হবেন, নানান জায়গায় যাবেন, অনেক কিছু করবেন। মাঝে মাঝে ছেলেরা একে অপরের হাত দেখত। অবশ্য হাত দেখার কাজটা বেশিরভাগ সময় নরেন্দ্রের উপরেই পড়ত। তিনি নিজের হাতের কতগুলো রেখা দেখিয়ে অন্যান্য ছেলেদের বলেছিলেন, আমি সাধু হব, এতে আর কোনো ভুল নেই। আমার হাতে সন্ন্যাসী হবার খুব বড় এক চিহ্ন আছে। একজন বৃদ্ধ তাকে বলেছিলেন ওইগুলো নাকি সন্ন্যাসীদের লক্ষণ। নরেন্দ্র সন্ন্যাসী হবে শুনে অনেক ছেলেরাই মনে সন্ন্যাসী হবার ইচ্ছা জাগলো। নিজেদের মধ্যে বড় বড় সাধুদের সম্পর্কে নানান আলোচনা হতো। মনে মনে অনেকেই সাধুদের নিয়ে নানান রকম কল্পনা করতেন। কেউ বলতেন সন্ন্যাসীরা এই করে ওই করে। নরেন্দ্রনাথ বলতেন, না না, তোরা কিছু জানিস নে, বড় বড় সাধুরা সব হিমালয়ের উপর থাকেন, সেসব জায়গায় মানুষে যেতে পারে না। তাদের সঙ্গে কৈলাস পর্বতের উপর রোজ মহাদেবের দেখা হয়। তোরা যদি সন্ন্যাসী হতে চাস তবে ওই সব পাহাড় বা গহন অঞ্চলে গিয়ে ওই রকম মহাত্মাদের পায়ে পড়তে হবে। তারপর তারা এক একটা লম্বা বাঁশের উপর শুতে দেন। যদি তার উপরে শুয়ে কেউ ঘুমোতে পারে, তারপর গেরুয়া পরিয়ে তাকে চালা করেন। খেলাধুলা ও লেখাপড়ার সঙ্গে সঙ্গে তার চরিত্রের আরও অনেক দিক এই সময় বিকশিত হতে দেখা যায়। সঙ্গীতের প্রতি তার একটি জন্মগত আকর্ষণ ছিল। কখনো ভিখিরির দল বাড়ির দরজায় গান গাইতে এলে তিনি অধীর আগ্রহে তা শুনতেন। পাড়ায় কোথাও রামায়ণ ইত্যাদি পালাগান হলে তিনি সেখানে যাওয়ার সুযোগ ছাড়তেন না। এই সময় তিনি রন্ধনবিদ্যাও আয়ত্ত করে ফেলেছিলেন। বন্ধুদের সঙ্গে খেলার ছলে রান্নার নানান রকম সরঞ্জাম জোগাড় করে নিতেন। তাদের কাছ থেকে চাঁদাও নিতেন, কিন্তু বেশিরভাগ সময় খরচের দায়িত্ব নিজেই নিতেন। চমৎকার রান্না করতে শিখেছিলেন, যদিও লঙ্কাটা একটু বেশিই প্রয়োগ করতেন। এইভাবেই পাচক হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন স্বামীজি। কোনো বিষয় একঘেয়েমি তার একেবারেই পছন্দ নয়। নিত্য নতুন আনন্দের উপায় আবিষ্কার করার জন্য ছটফট করতেন। এই প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি বলছেন, তবে এখানে ইহাও বলিয়া রাখা আবশ্যক যে তাহার জীবনে এমনই একটা প্রকৃতগত পবিত্রতায় ছিল এবং পরিবারের সুশিক্ষা এমনই সুন্দর ছিল যে তাহার পা কখনো বেচালে পড়িতে পারিত না। সাথীদের মধ্যে অবাঞ্ছনীয় কেহ থাকিলেও সে তাহাকে প্রভাবিত করত সমর্থ হইত না। আনন্দ সন্ধানী নরেন্দ্রনাথ একদিন একটা শখের থিয়েটারে দলে গড়ে তোলেন ও বাড়ির ঠাকুরদালানে অভিনয় করেন। এক কাকা এই থিয়েটার দল নিয়ে আপত্তি তুললেন। তখন থিয়েটারের স্টেজের বদলে বাড়ির উঠোনে ব্যায়ামের আখড়া খোলা হলো। বন্ধুরা সেখানে নিয়মিত ব্যায়াম শুরু করলেন। সেখানে আবার এক খুড়তুতো ভাই ব্যায়াম করতে গিয়ে হাত ভেঙে বসলেন। তখন ওই কাকা ব্যায়ামের যন্ত্রপাতি ভেঙে দিলেন, ফলে ব্যায়ামাগারটিও বন্ধ হয়ে গেল। এরপর নরেন্দ্রনাথ বাড়ির কাছাকাছি কনওয়াল স্ট্রিটে নবগোপালবাবুর জিমন্যাস্টিকের আখড়ায় নাম লেখালেন। নবগোপালবাবু ছিলেন হিন্দু মেলার প্রবর্তক এবং তিনি হিন্দুদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করতেন। এখানে উপযুক্ত পরিবেশ পেয়ে নরেন্দ্রনাথ শরীরচর্চায় মন দিলেন। আখড়ার সভ্য হিসেবে তিনি লাঠি খেলা, অশ্ব চালানো, নৌকা চালানো, সাঁতার, কুস্তি ও অন্যান্য ব্যায়াম পারদর্শিতা লাভ করলেন। একবার ব্যায়ামাগারে প্রদর্শনীতে তিনি মুষ্টিযুদ্ধে প্রথম পুরস্কার হিসেবে রূপোর প্রজাপতি জিতেছিলেন। লাঠি খেলাতে তার খুব উৎসাহ ছিল। আখড়ায় লাঠি খেলা তো নিয়মিত শিখতেনই, এছাড়া আখড়ার বাইরেও কয়েকজন মুসলমান ওস্তাদের কাছে তিনি ওই বিদ্যাটি বেশ ভালো রকম আয়ত্ত করে নিয়েছিলেন। সেই সময় তার বয়স মাত্র 10 বছর। মেট্রোপলিটন স্কুলের ছাত্র নরেন্দ্রনাথ একবার এক মেলায় জিমন্যাস্টিকের খেলা দেখাতে গিয়েছিলেন। অন্যান্য খেলার শেষে লাঠি খেলা শুরু হলো। যখন খেলা শেষ হয়ে এলো তখন নরেন্দ্রনাথ বললেন, খেলোয়াড়দের ভিতরে কেউ যদি তার সঙ্গে খেলতে চান তবে তিনিও লাঠি খেলা দেখাতে চান। খেলোয়াড়দের মধ্যে যিনি নিজেকে সর্বাধিক বলবান মনে করতেন তিনি তার এই প্রস্তাব গ্রহণ করে এগিয়ে এলেন। জোর লাঠি খেলা শুরু হয়ে গেল। লাঠিতে খুব ঠোকাঠুকির শব্দ শুরু হলো। ওই ব্যক্তির বয়স ও শক্তি দুই নরেন্দ্রনাথের থেকে অনেক বেশি, ফলে খেলার ফলাফল নিয়ে কারোর সন্দেহ ছিল না যে নরেন্দ্রের হার অনিবার্য। নরেন্দ্রনাথ
পায়তারা কষতে কষতে হঠাৎই সুকৌশল ও সুশব্দে প্রতিপক্ষের উপর এমন প্রচণ্ড এক আঘাত করে বসলেন যে সেই ব্যক্তির হাতের লাঠিটা দুটুকরো হয়ে মাটিতে ছিটকে পড়ল। নরেন্দ্রনাথের শিক্ষা সার্থক হলো। তার জয় দর্শকবৃন্দ আনন্দ করতে লাগলেন। এই প্রসঙ্গে স্বামী সদানন্দজি মহারাজের বর্ণনায় এই সময়কার একটি ঘটনার কথা জানা যায়। ব্যামারের আখড়ায় একদিন একটি ট্র্যাপিজ দোলনা খাটাবার জন্য ছেলেরা অনেক চেষ্টা করেও দোলনার ভারী ফ্রেম খাড়া করতে পারছে না। ছেলেদের ওই কাজ দেখতে রাস্তায় লোকজনের ভিড় জমে গেছে, কিন্তু কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। জনতার মধ্যে একজন বেশ বলবান চেহারার ইংরেজ নাবিককে দেখে নরেন্দ্রনাথ তাকে সাহায্য করার জন্য অনুরোধ করলেন। ইংরেজ ভদ্রলোকও আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলেন এবং ছেলেদের সঙ্গে যোগ দিলেন। তখন দড়ি বেঁধে ছেলেরা ট্র্যাপিজের মাথা টেনে ওঠাতে শুরু করলো ও সাহেব ট্র্যাপিজের পায়া দুটো গর্তের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করানোর কাজে সাহায্য করতে লাগলেন। কাজ বেশ এগিয়ে চলেছে। এমন সময় দড়ি ছিঁড়ে ট্র্যাপিজের পায়া দুটো মাটিতে পড়ে গেল এবং তার একটি পায়া এসে সাহেবের কপালে লাগলো ও সাহেব প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সাহেবের ক্ষতস্থান থেকে অনর্গল রক্ত পড়ছে দেখে যে যেদিকে পারল পালালো, কিন্তু নরেন্দ্রনাথ ও তার বিশেষ কয়েকজন সঙ্গী সেখানেই রয়ে গেলেন। তিনিও তার সঙ্গীরা সেই বিপদ থেকে উদ্ধারের উপায় ভাবতে লাগলেন। নরেন্দ্র তার কাপড় ছিঁড়ে ও জলে ভিজিয়ে সাহেবের ক্ষতস্থানে বেঁধে দিলেন ও তার মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন। সাহেবের জ্ঞান ফিরলে তাকে সামনের ট্রেনিং একাডেমি নামে স্কুলবাড়ি একটা ঘরে নিয়ে গিয়ে শুইয়া দেওয়া হলো ও তাড়াতাড়ি একজন ডাক্তারকে আনার জন্য নবগোপালবাবুর কাছে খবর পাঠানো হলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, আঘাত সাংঘাতিক নয়, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। নরেন্দ্রনাথের সেবা শুশ্রূষায় সাহেব 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেলেন। তারপর পাড়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে পথ খরচ দিয়ে সাহেবকে বিদায় দেওয়া হলো। বিপদের সময় মাথা ঠান্ডা রাখা ও বিপদগ্রস্ত মানুষদের সেবা করার এমন অনেক ঘটনাই নরেন্দ্রনাথের বাল্যজীবনে লক্ষ্য করা যায়। তিনি চিরকালই ছিলেন আলস্য বিমুখ। ব্যায়ামের অবসরে বাড়িতে ম্যাজিক লণ্ঠনের ছবি দেখাতেন। পিতা তাকে একটি টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন। সন্ধেবেলায় ঘোড়ায় চড়ে বেড়াতে যাওয়া তার শখ ছিল। পাড়ার সকলে আদরের পাত্র নরেন্দ্রনাথকেও সকলে আত্মীয়ের মতো দেখতেন ও সম্মান করতেন। কাউকে মামা, কাউকে খুড়ো, জ্যাঠা, পিসি, মাসি, দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদি বলে ডাকতেন। বিপদে আপদে সকলের পাশে গিয়ে দাঁড়াতেন। অনেক সময় তার হাস্যকৌতুক ও দুষ্টুমিতে অত্যন্ত গম্ভীর মানুষও হাসি চেপে রাখতে পারতেন না। সকলের বাড়িতেই ছিল তার অবাধ প্রবেশের অধিকার। বন্ধুদের মধ্যে সবাই মনে করত যে নরেন্দ্র তাকেই বেশি ভালোবাসেন, তাই সবার মধ্যেই তিনি ছিলেন অত্যাধিক প্রিয়। ছেলেবেলায় মানুষের যত রকম গুণ সমবয়স্কদের আকর্ষণ করে, নরেন্দ্রের মধ্যে সেই সব গুণগুণই ছিল পূর্ণমাত্রায়। কর্মঠ, পরিশ্রম, পাকা খেলোয়াড়, দুষ্টুমি ও হাসি ঠাট্টা ইত্যাদি সব কিছুতেই তার জুড়ি মেলা ভার। পৌরাণিক বিভিন্ন গল্প থেকে উদ্ভট নাম খুঁজে বের করতেন ও ক্লাসের বন্ধুদের একজনকে একটা করে উদ্ভট নামে ডাকতেন। এতে সকলেই একটা আত্মীয়তার গন্ধ পেয়ে বেশ তৃপ্ত লাভ করত। বয়স কিছুটা বৃদ্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে চঞ্চল নরেন্দ্রনাথের প্রতিভা স্কুল জগতের ভিতরকার সূক্ষ্ম বিষয়গুলো ধরবার জন্য আগ্রহ বৃদ্ধি পেতে লাগলো। তার হাবভাব একটু একটু করে পরিবর্তন এসে পড়ল। বই, খবরের কাগজ ইত্যাদি পড়া, সভা সমিতির হাজির থাকা প্রভৃতিতে আগ্রহ দেখা দিতে লাগলো। তার স্মৃতিশক্তি এবং বোধশক্তি দুই অত্যন্ত প্রখর ছিল। যে কখনো সভা থেকে ফিরে বন্ধুদের সঙ্গে বক্তৃতার সারমর্ম বেশ গুছিয়ে বলতেন ও সব বিষয় নিয়ে সমালোচনা করতেন। তার বিচার শক্তি ও সূক্ষ্ম দৃষ্টি দেখে বন্ধুরা অবাক হয়ে যেত। তাকে তর্কে কেউ হারাতে পারত না। সব বিষয়ই সৌন্দর্যবোধ ও নিপুণতা তার চরিত্রের একটি বিশেষ দিক। একদিন বন্ধুকে পেশাদার গায়কদের মতো গান করে শুনে বলেছিলেন, সুর ও তাল গানের একমাত্র বস্তু নয়, গানের ভেতরের একটা ভাবের প্রকাশ আবশ্যক। কেউ নাকি সুরে সুর ভাজছে শুনলেই বুঝি আনন্দ হয়। গানের অন্তরে যে ভাবটা আছে তা গানের ভিতর দিয়ে ফুটে ওঠা দরকার। শব্দগুলো পরিষ্কার উচ্চারিত হবে,
আর সুরতালের প্রতি ঠিকঠাক দৃষ্টি রাখতে হবে। যে গান শ্রোতার মনে অনুরূপ ভাব না জাগাতে পারে সেই গান গানই নয়। জীবনের কয়েকটি ইন্দ্রিয়তীত অনুভূতি সম্পর্কে স্বামীজি বলছেন, ছোটবেলা থেকেই সময় সময় কোনো ব্যক্তি বস্তু স্থান দেখে মনে হতো ওসব আমি পূর্বেও কোথাও দেখেছি, কিন্তু তা চেষ্টা করেও কিছুতে স্মরণে আনতে পারতাম না। কেন কোনো স্থানে বন্ধুদের সঙ্গে হয়তো কোনো বিষয় আলোচনা করছি, এমন সময় তাদের একজন হঠাৎ এমন একটা কথা বলেছে যা শুনেই আমার মনে হয়েছে যে তাই তো, এই ঘরে এই সব লোকের সঙ্গে যে আমি পূর্বেই আলোচনা করেছি এবং তখনও যে এই লোকটি একই কথা বলেছে। কিন্তু অনেক ভেবেচিন্তেও এর কারণ স্থির করতে পারিনি। পরে যখন পূর্বজন্মবাদের সঙ্গে পরিচিত হলাম, তখন ভেবেছি বোধহয় এই সব ঘটনা আমার পূর্বে জন্মে ঘটেছে এবং তারই আংশিক স্মৃতি কখনো কখনো আমার মনে উদয় হয়েছে। কিন্তু আরও পরে বুঝেছি এই সব ব্যাপারে ওইরূপ মীমাংসা যুক্তিযুক্ত নয়। এমন মনে হয় এই জন্মে আমার যে সকল লোক বা বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে তা জন্মাবার পূর্বে চিত্র পরম্পরায় আমি কোনো রূপে দেখতে পেয়েছিলাম এবং জন্মাবার পরে তারই স্মৃতি সময় সময় আমার মনে উদয় হয়ে থাকে। নরেন্দ্রনাথ ছিলেন সব দিক থেকেই এক আদর্শ বালক। অন্যান্য ছেলেদের মতো খেলাধুলা করতেন ঠিকই, কিন্তু নিভৃতে তার অন্তরে গভীরতম প্রদেশে সব সময় এক উচ্চতর ভাবের প্রবাহ চলতে থাকত। তখন তিনি আর সাধারণ কোনো বালক নন, তিনি যুগান্তরের জ্ঞান রাজ্যের এক অতি প্রাচীন পথিক। এই জ্ঞানের আলো আমরা প্রকাশিত হতে দেখি তার ছোটোবেলায় ধ্যানের অভ্যাসে, দেব বিশেষের প্রতি প্রেম, সন্ন্যাসীদের প্রতি ও সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণে। প্রত্যেকটি ঘটনার ভিতরে ভবিষ্যতের স্বামী বিবেকানন্দর ছবি স্পষ্ট ফুটে ওঠে। ছেলেবেলায় তিনি নিজের মধ্যে এমন এক শক্তি অনুভব করতেন ও এমন সব দৃশ্য দেখতেন যা তার সমবয়স্ক কোনো ছেলের মধ্যে কখনো দেখা যায় না। এগুলো ছিল তার একান্ত নিজস্ব। বাইরে চঞ্চলতা প্রকাশ পেলেও ভিতরে ভিতরে তিনি যেন সবসময় কিছু একটা খুঁজে চলেছেন। এই একই কারণে ছেলেবেলা থেকেই একবার ধ্যানে বসলে আর বাহজ্ঞান থাকতো না, তখন খেলাধুলো সব কোথায় পড়ে থাকতো। তার আধ্যাত্মিক উপলব্ধির আরও একটা ঘটনা, পিতা বিশ্বনাথ দত্তকে কার্যোপলক্ষে উত্তর ও মধ্য ভারতের অনেক জায়গাতেই থাকতে হয়েছিল। তখন নরেন্দ্রের বয়স 14। 1877 সাল। তিনি মেট্রোপলিটন স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তেন। বিশ্বনাথবাবু তখন মধ্যপ্রদেশের রায়পুরে থাকতেন। রায়পুরে যাওয়ার কয়েক মাস পর তিনি পরিবারের সবাইকে নিজের কাছে জানিয়েছিলেন। এলাহাবাদে ও জব্বলপুরে হয়ে নাগপুর পর্যন্ত তখন ট্রেন চলাচল করত। গরুর গাড়ি ছাড়া নাগপুর থেকে রায়পুর পর্যন্ত লম্বা রাস্তা, আর কোনো যানবাহন ছিল না, ফলে এতটা পথ যেতে সময়ও লাগতো অনেক। কিন্তু রাস্তার দুপাশের দৃশ্য অতি মনোরম। দুদিকেই সবুজ ঘন বন, নানান রকম পাখির কলরব, কোথাও বন্যজন্তু একা অথবা দল বেঁধে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে উঁচু উঁচু পাহাড়ি ঝর্ণা ঝরঝরিয়ে ঝরে পড়ছে। নরেন্দ্রনাথ গরুর গাড়িতে বসে বসে প্রকৃতির এই মনোহরণ দৃশ্য দেখতে দেখতে চলেছেন। এমন সময় এমন একটা জায়গা এলো যেখানে মনে হচ্ছে দুটো পাহাড় যেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, একে অপরকে ছুঁয়ে ফেলেছে। নরেন্দ্রনাথ অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে আছেন। হঠাৎই তার চোখে পড়ল পাহাড়ের এক ফাটলের মধ্যে উপর থেকে অনেক নিচ পর্যন্ত অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে একটি বিশালাকৃতির মৌচাক। তিনি বিস্ময়ে মগ্ন হয়ে মৌমাছিদের আদি অন্তরের কথা ভাবতে লাগলেন। তিনি ভাবনায় এমন ডুবে গেলেন যে কিছুক্ষণের জন্য ভোগজ্ঞানে হারিয়ে ফেললেন। যখন জ্ঞান ফিরল দেখলেন অনেক দূর চলে এসেছেন। সেই গাড়িতেই তিনি একাই ছিলেন, তাই এ কথা আর কেউ জানতে পারেনি। লীলা প্রসঙ্গকার ও প্রসঙ্গে বলেছেন, প্রবল কল্পনা সাহায্যে ধ্যানের রাজ্যে আরূঢ় হইয়া এককালে তন্ময় হইয়া যাওয়া নরেন্দ্রনাথের জীবন ইহাই বোধহয় প্রথম। রায়পুরে তেমন উপযুক্ত স্কুল না থাকায় নরেন্দ্রনাথ পিতার কাছেই লেখাপড়া করতেন। শুধু পুঁথিগত শিক্ষা নয়, ছেলের বুদ্ধির বিকাশের জন্য পিতা তার সঙ্গে নানান বিষয়ে আলোচনা করতেন। এমনকি মাঝে মাঝে ছেলের সঙ্গে তর্ক বেঁধে যেত।
এমন হলে ছেলের কাছে হার মানতেও দ্বিধাবোধ করতেন না। বিশ্বনাথবাবুর বাসায় তখন অনেক বিদ্বান লোকের আসা যাওয়া চলত এবং নানান সাংস্কৃতিক বিষয়ে আলোচনা হতো। তাদের কেউই ছেলে মানুষ ভেবে নরেন্দ্রনাথকে অবজ্ঞা করতেন না। একদিন এই রকমই আলোচনা চলছে, নরেন্দ্রনাথ বাংলার এক খ্যাতনামা লেখকের গদ্য পদ্য থেকে উদ্ধৃত দিয়ে পিতারই এক সুপণ্ডিত বন্ধুকে এমন চমকে দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, বাবা, একদিন না একদিন তোমার নাম আমরা শুনতে পাবো। সেদিনের এই উক্তি যে নেহাতি স্নেহশক্তি অত্যুক্তি ছিল না, তার প্রমাণ নরেন্দ্রনাথ তার বঙ্গ সাহিত্যে রেখে গেছেন। নরেন্দ্রনাথ বয়সে বালক হলেও তার আত্মসম্মানবোধ শুরু থেকেই ছিল অত্যন্ত প্রখর। বয়সে ছোট দেখে ছেলে মানুষ ভেবে কেউ তাহাকে অবহেলা করলে তিনি তা কখনোই বরদাস্ত করতেন না। বুদ্ধিবৃত্তিতে তিনি নিজের পরিমাপ ভালোই করেই যেতেন, তাই অযথা নিজেকে তার থেকে উন্নত বা অবনত মনে করার কারণ খুঁজে পাওয়া যেত না। কাউকে এই রকম ভাববার অবকাশও দেওয়ারও প্রয়োজন বোধ করতেন না। সে একদিনের ঘটনা। তার পিতার এক বন্ধু তাকে অযথা তুচ্ছতাচ্ছিল্য করতে থাকলে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার পিতাও আমাকে এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। সাপের লেজে পা পড়লে যা হয়। নরেন্দ্র রাগে ফোঁস করে উঠে স্পষ্ট করে বললেন, আপনার মতো অনেক আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এই ধারণা কিন্তু নিতান্ত ভুল। নরেন্দ্র রেগে আছেন ও তার সঙ্গে কথা পর্যন্ত বলতে রাজি না দেখে শেষে ভদ্রলোক তার ত্রুটি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কঠোপনিষেধ বালক নচিকেতার কণ্ঠেও এই একই প্রভাব আত্মসম্মানবোধের সুর শোনা যায়। অনেকের মধ্যে আমি প্রথম শ্রেণীর বা অনেকের মধ্যে আমি মধ্যম শ্রেণীর অন্তর্ভুক্ত, অধম আমি কখনোই নই। বন্ধুদের সঙ্গে খেলার ছলে নরেন্দ্রনাথ পাচক রূপের পরিচয় দিয়ে আগেই তিনি আলোচনা করেছেন। বন্ধুদের মধ্যে খেলার ছলে নরেন্দ্রনাথের পাচক রূপের পরিচয় নিয়েই আগেই একটু আলোচনা করেছি। রায়পুরের বাসাতেও রান্নার সময় পিতার সাহায্য ও পিতার অনুকরণ করে তিনি ওই বিদ্যায় আরও দ্রুততা অর্জন করেন। এখানে তিনি দাবা খেলাও শিখেছিলেন এবং অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে মাঝে মাঝে দাবার আসরে যোগ দিতেন। 1.5 বছর রায়পুরে থাকার পর বিশ্বনাথ দত্ত কলকাতায় ফিরলেন। শ্রদ্ধেয় লেখক প্রমথনাথ বসুর মতে 2 বৎসর রায়পুরে যাপন করিয়া বিশ্বনাথবাবু সপরিবারে কলকাতায় প্রত্যাবর্তন করলেন। তখন নরেন্দ্রনাথ বেশ হৃষ্টপুষ্ট, সুস্থ, সবল এবং বেশ একটা বড় বড় ভাব। মানসিক উৎকর্ষ ও জ্ঞানে তিনি সমবয়স্কদের তুলনায় অনেক এগিয়ে। সমস্যা দেখা দিল স্কুলে ভর্তি নিয়ে। অনেক দিন নিয়মিতভাবে স্কুলে পড়াশোনা না করায় শিক্ষকেরা অনেকেই নরেন্দ্রনাথের প্রবেশিকা শ্রেণীতে ভর্তি করতে চাইলেন না। শেষে অবশ্য অনেক অনুরোধ করার পর বিশেষ অনুমতি পাওয়া গেল এবং তাকে ওই স্কুলে ওই ক্লাসেই ভর্তি নেওয়া হলো। নরেন্দ্রনাথ সযত্নে পড়াশোনা ও বিষয়গুলি অল্প সময়ে ঠিক করে ফেললেন ও 1879 সালে পরীক্ষা দিলেন। যথাসময়ে পরীক্ষার ফলাফল বেরুলে দেখা গেল তিনি শুধু ভালো ফল করেছেন তাই নয়, বরং ওই বছরে উক্ত স্কুল থেকে একমাত্র তিনিই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় ভালো ফল করায় পিতার কাছ থেকে একটা রূপোর ঘড়ি উপহার পেয়েছিলেন। কলকাতায় তখন সাধারণের জন্য সবেমাত্র থিয়েটার হল চালু হয়েছে। নরেন্দ্রনাথ মাঝে মাঝে থিয়েটার দেখতে যেতেন। একবার একটা হলে থিয়েটারের মঞ্চে অভিনয় চলছে, এমন সময় আদালত থেকে একজন অভিনেতার নামে গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে এক পেয়াদা হঠাৎ স্টেজে উঠে ওই অভিনেতাকে গ্রেফতারের কথা ঘোষণা করলেন। ওই অবস্থায় ওই নাটকের অভিনয় বন্ধ হওয়ার উপক্রম হলে নরেন্দ্রনাথ বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, স্টেজ থেকে বেরিয়ে যাও, যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। এভাবে লোককে বিরক্ত করার মানে কি? তখন নরেন্দ্রনাথের সমর্থনে অনেকেই একসঙ্গে বলে উঠলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, শিগগির বেরাও। বেগতিক দেখে পেয়াদা সরে দাঁড়ালো। উপস্থিত যারা নরেন্দ্রনাথকে চিনতেন তারা তার পিঠ চাপড়ে বললেন, বাহ ভায়া বাহ, তুমি না থাকলে আজ সব পণ্ড হতো। এর আগেও এমন অনেক ঘটনা নরেন্দ্রনাথের সাহসের কথা জানা গেছে। গল্প বলাতেও তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। বাড়িতে ছোট ভাই বোনেরা বিছানায় শুয়ে আবদার করতো, দাদা গল্প বলো না। তিনি গল্প না বলে ছাড়তে পারতেন না। কত রকম গল্প বলতেন, কখনো আলিবাবা ও 40 চোর, কখনো ব্যঙ্গমা ব্যঙ্গমী ইত্যাদি নানান শিক্ষামূলক কাহিনী শুনিয়ে শ্রোতাদের মধ্যে আনন্দ ও কল্পনার ঝড় তুলে দিতেন।
তার বাঙ্গিত শক্তির কথা আমরা সবাই জানি। স্কুলে পড়ার সময় থেকেই তার এই গুণের বিকাশ ঘটতে দেখা যায়। একবার মেট্রোপলিটন স্কুল পুরস্কার বিতরণের জন্য অনুষ্ঠানে একজন প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় অভিনন্দন দেওয়ার আয়োজন করা হয়েছিল। ছাত্ররা ধরে বসলো নরেন্দ্রনাথকেই ছাত্রদের পক্ষ থেকে বিদায় অভিভাষণ করতে হবে। সেই সময় বন্ধুমহলে ইংরেজি ভাষা ও সাহিত্য পাঠে নরেন্দ্রনাথের বেশ সুনাম হয়েছে, কিন্তু পড়াশোনা ও প্রকাশ্যে ভাষণ দেওয়ার তো এক নয়। বিশেষত যে সভায় সভাপতির পদ অলঙ্কৃত করে রয়েছেন খ্যাতনামা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। যাই হোক, নির্ভীক নরেন্দ্রনাথ রাজি হয়ে গেলেন। এরপর যথাসময় মঞ্চে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা ধরে উক্ত শিক্ষক প্রসঙ্গে তার বিদায়ের কারণে ছাত্ররা কতটা দুঃখিত হয়েছে ও স্কুলে কত রকম ক্ষতি হতে পারে ইত্যাদি বিষয়ে বিশুদ্ধ ও সুললিত ইংরেজি ভাষায় একজন পাকা বক্তার মতো সুচিন্তিত বক্তৃতা দিলেন। অনেকদিন পর স্বামীজির বক্তৃতা প্রসঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন, ভারতবর্ষে যত বাগ্মী দেখিয়াছি তাহাদের মধ্যে তিনি সর্বোত্তম ছিলেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পাবলিক অরেটর ইন্ডিয়া হ্যাড এভার নোন। নরেন্দ্রনাথ যখন পিতার সঙ্গে রায়পুরে থাকতেন সেই সময় বিশ্বনাথ দত্ত তাকে অনেক রকমের গান শিখিয়েছিলেন। কর্মক্ষেত্রে তিনি যখন পশ্চিমাঞ্চলে ছিলেন সেই সময় ঠুংরি, ঠপ্পা, গজল ইত্যাদি শিখিয়েছিলেন ও অবসর সময় পুত্র নরেন্দ্রকেও সঙ্গীতের ওইসব ধারায় পারদর্শী করে তুলেছিলেন। এই তথ্যের সমর্থন পাওয়া যায় সত্যেন্দ্রনাথ মজুমদারের রচনায়। পিতার নিকট তিনি বাল্যকাল হইতে সঙ্গীত শিক্ষা করিয়াছেন এবং গীতবাদ্যেও তাহার অধিকার ওই কালে কম ছিল না। ভূপেন্দ্রনাথ দত্তের মতে নরেন্দ্রনাথের সঙ্গীত শিক্ষা হয়ে বেনি ওস্তাদের কাছে এবং বায়া তবলা ও পখওয়াজ শিক্ষা হয় কাশীনাথ ঘোষালের কাছে। ঘোষাল মহাশয় তখন আদি ব্রহ্ম সমাজে পাখওয়াজ বাজাইতেন। নরেন্দ্রনাথের জ্যোতিদর্শন প্রসঙ্গে আগেও কিছুটা আলোচনা করেছি। এখানে আর একটা কথা আলোচনা করা দরকার। ঘুমানোর সময় তিনি যে জ্যোতিষ দর্শন করতেন তা আগেই জেনেছি। ধ্যানের সময় তিনি প্রথম জোনাকির আলোর মতো বিন্দু বিন্দু আলোর কণা দেখতে পেতেন, কিন্তু পরে দেখতেন যেন একটা জ্যোতিপিণ্ডের ভিতর থেকে একটা রশ্মিপূর্ণ মেঘ ঘুরে আসছে। ক্রমে সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠত এবং একটা চারকোনা আকারের ধারণ করত। প্রমথনাথ বসু সেই প্রসঙ্গে জানিয়েছেন, এই জ্যোতিদর্শনের সঙ্গীত আধ্যাত্মিক রাজ্য অগ্রসরের হওয়ার যে নিবিড় সম্বন্ধ আছে তাহা দিব্যদৃষ্টিসম্পন্ন মহাপুরুষ দিগকের বাক্যে প্রমাণিত হয়। মা ও বাবার প্রভাব প্রত্যেক মানুষের জীবনেই কম বেশি লক্ষণীয় বিষয়। নরেন্দ্রনাথের জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি। ছেলেরা সাধারণত দেখা যায় বাবার কাছ থেকে বুদ্ধিবৃত্তি ও জ্ঞানের আদর্শ এবং মায়ের কাছ থেকে হৃদয়বৃত্তি ও নৈতিক আদর্শের পাঠ পড়ে থাকেন। নরেন্দ্রনাথ অন্য যে কোনো লোকের থেকে তার পিতার বিদ্যাবুদ্ধি, গাম্ভীর্য ও বিচারশক্তিকে অনেক বেশি গুরুত্ব দিতেন। পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, কিন্তু যদি কোনো কারণে কোনো বিষয়ে পিতার কোনো কথাকে যুক্তিসঙ্গত মনে না হতো তবে তিনি তখনই পিতার সেই মত খণ্ডনের জন্য নিজের মত প্রকাশ করে দ্বিধাবোধ করতেন না। একইভাবে তাকে গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসের সামনেও বিরুদ্ধ প্রকাশ করতে দেখা গেছে। এর অর্থ এই নয় যে তিনি অযথা বিদ্রোহ করতে ভালোবাসতেন। এই প্রসঙ্গে শ্রদ্ধেয় প্রমথনাথ বসু মহাশয় বলছেন, এর নাম প্রকৃত সত্যপরায়ণতা। সত্যের জন্য যুক্তির সহিত যুক্তির সংঘর্ষ। ভালো করে বিচার বিবেচনা না করে তিনি হঠাৎ করে কোনো কিছুতেই মেনে নিতে পারতেন না, চাইতেন না মানতে। তা সে যেখানেই লেখা থাক অথবা যিনিই বলে থাকুন না কেন, যুক্তি প্রমাণের অনুকূল না হলে তিনি সেই বিষয়কে সত্য বলে গ্রহণ করতেন না এবং প্রতিকূল মনে হলে তক্ষুনি নিজের যুক্তিতর্ক প্রয়োগ করতে দেরি করতেন না। এই স্বভাব তার পিতার কাছ থেকেই পাওয়া। বিশ্বনাথবাবু ছেলেকে বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য তার সঙ্গে এমন অনেক বিষয়ে লম্বা আলোচনা করতেন যাতে জ্ঞানের গভীরতা, গভীর চিন্তা ও তীক্ষ্ণ বিচার শক্তির দরকার হয়। এই আলোচনার সময় তিনি ছেলেকে সব বিষয়েই তার স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতেন। কখনোই জোর করে নিজের মতকে ছেলের ঘাড়ে চাপিয়ে দিতেন না।
তিনি মনে করতেন যে ওই রকম করে শিশুবৃদ্ধকে চেপে রাখলে সেই বুদ্ধি ক্রমে জড়ত্ব প্রাপ্ত হতে বাধ্য। নরেন্দ্রনাথও সেই ভাবনার কদর করতেন। তিনিও জীবনে কখনো কাউকে উপদেশ দেওয়ার সময় জোর করে নিজের মত প্রতিষ্ঠা করতেন না বা কাউকে জোর করে নিজের পথে চালাতে চেষ্টা করতেন না। বই পড়ে মুখস্থ করাকে বিশ্বনাথ দত্ত কখনোই শিক্ষা বলে মনে করতেন না। যে উপায়ের সত্যাসত্য নির্ণয়ের ক্ষমতা ও বিচারশক্তি মজবুত হয়, বিশ্বনাথ দত্ত মহাশয় তাকেই প্রকৃত শিক্ষা মনে করতেন। এইভাবেই নরেন্দ্রনাথ তার পিতার কাছ থেকে প্রত্যেক বিষয়ের মূলসূত্র লাভের মন্ত্র শিখিয়েছিলেন ও সব রকমের সংকীর্ণতার সীমা পেরিয়ে উদার হৃদয় সত্যকে অনুভব করতে অভ্যস্ত করিয়েছিলেন। প্রতিটি বিষয়কে গভীরভাবে পর্যবেক্ষণ করে যতক্ষণ পর্যন্ত তার শেষ বিন্দুতে না পৌঁছানো যায় ততক্ষণ তিনি শান্তি পেতেন না। জটিল যুক্তিতর্কের বিস্তৃত জালের মধ্যে থেকে সেই বিষয়ের সংস্করণকে বুঝিয়ে নিয়ে অত্যন্ত সহজ ও সুন্দরভাবে সকলের সামনে প্রস্তুত করার শিক্ষা তিনি তার পিতা বিশ্বনাথ দত্তের কাছেই পেয়েছিলেন। দৈনন্দিন ব্যবহারিক জীবনের বাস্তবতার সঙ্গে যে শিক্ষার কোনো সম্বন্ধ নেই, বিশ্বনাথবাবু সেই শিক্ষাকে তুচ্ছ জ্ঞান করতেন। সম্ভবত এই কারণেই স্বামী বিবেকানন্দ সব রকমের ধর্মীয় ও সামাজিক কুসংস্কারকে ঘোর বিরোধী ছিলেন এবং বস্তুতন্ত্রহীন দার্শনিক যুক্তিবাদের বদলে সাক্ষাৎ অনুভূতির পক্ষপাতী ছিলেন। সংসার ত্যাগের পরও জননীর প্রতি তার আন্তরিক টানকে তিনি কখনোই উপেক্ষা করতে পারেননি। মাকে তিনি দেবীজ্ঞানে পূজা করতেন। সুখে দুঃখে, শৈশব যৌবনে, সংসারে সন্ন্যাসে, স্বদেশে বিদেশে এবং সম্মান ও যশের সর্বোচ্চ শিখরে উঠেও মায়ের কথা তিনি কখনোই ভুলতে পারেননি। তাই তাকে বলতে শোনা যায়, যে মাকে সত্য সত্য পূজা করিতে না পারে সে কখনো বড় হইতে পারে না। তিনি গর্বের সঙ্গে বলতেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মার নিকট ঋণী। জননী ভুবনেশ্বরী ছেলেদের উপদেশ দিতেন, আজীবন সত্য পথে থাকিও, পবিত্র হয়েও নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না বা অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করিও না। খুব শান্ত হইবে কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। নরেন্দ্রনাথ মায়ের কাছে কখনো কোনো কথা গোপন করতেন না। মাকে খুব ভালোবাসতেন। ভালো বা মন্দ যেখানে যাই ঘটুক না কেন মাকে এসে সব বলতেন। এই রকম একবার স্কুলের কোনো ঘটনার কথা শুনে নরেন্দ্রনাথকে মা বলেছিলেন, বাছা, যদি তোমার ভুল না হইয়া থাকে তবে ইহাতে কি আসে যায়? ফল যাহাই হোক না কেন সর্বদা যাহা সত্য বলিয়া মনে করিবে তাহা করিয়া যাইবে। অনেক সময় হয়তো ইহার জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করিতে হবে, কিন্তু তথাপি সত্যকে কখনো ত্যাগ করিও না। জীবনের শেষ দিন পর্যন্ত নরেন্দ্রনাথ মায়ের এই উপদেশ পালন করে গেছেন। অনেক সময় এর জন্য তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, প্রিয় বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়েছে, তবুও যা সত্য বলে বুঝতেন তা থেকে কখনো একটুও সরে যেতেন না। মা বাবার কাছে আরও একটা শিক্ষা পেয়েছিলেন, জীবনে মরণে কখনো কর্তব্য পরায়ণমুখ হইও না। এই উপদেশও তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। স্বামীজির জীবন এবং তার বিষয়ে আরও কিছু জানার জন্য ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টাতে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।